আমি জুলাই আহত শহীদ পরিবারদের সাথে ভালোভাবে কানেক্টেড। তারা প্রতিনিয়ত আমাকে ফোন দেয়, আহতরা ফোন দেয়। অনেক আহত আছে যাদের প্রতিদিন ১,০০০ টাকার মেডিসিন খাইতে হয়, থেরাপি দিতে হয়। এরা এমন একটা পর্যায়ে আছে, এরা এখন না পারে টিউশনি করতে, না পারে কোনো দোকানে বসতে, না পারে কোনো জব করতে। মাস শেষে ১০,০০০ ১৫,০০০ টাকার জন্য সরকার থেকে অপেক্ষা করতে হয়। এদের জন্য সাস্টেনেবল স্টেপ নিতে হবে সরকারকে। সরকার বলতেছে যে প্লট দিচ্ছে, প্লটের চিন্তা ভাবনা করতেছে, তারপরে কি বলে স্থায়ীভাবে কিছু করবে, কিন্তু এটা তো আমরা কিছু দৃশ্যমান দেখতেছি না। এখন এই সরকারে আগামীকাল নির্বাচনের তফসিল দিবে, তার মানে এই সরকার নাই আগামীকাল থেকে। তো সেই জায়গায় এই সরকার আমাদেরকে, মানে আমাদের এত আহত শহীদ পরিবারদেরকে অনিশ্চয়তা একটা জীবনের মধ্যে রেখে গিয়ে চলে যাবে, এই ব্যর্থতা আমরা কিভাবে জনগণকে এটার জবাব দিব? আমি এটা নিয়েও একটু শঙ্কিত যে আমরা তো এদের দায়িত্ব নিয়েছি, এবং এই সারা বাংলাদেশের আহত শহীদ পরিবারদের দায়িত্ব নিয়েই কিন্তু এই ৩ জন আমাদের প্রতিনিধি আমরা এখানে পাঠিয়েছিলাম। কারণ হচ্ছে সরকারের মধ্যে তো আমাদের এই ৩ জন ছাড়া আমাদের আন্দোলনে ছাত্র আর কেউ নাই। তো এই ৩ জন সেটা কীভাবে মেনটেন করেছে কিংবা দায়িত্ব পালন করেছে, সেটার প্রশ্নর জবাব তাদেরকেও দিতে হবে আমি মনে করি। আমাদের যে ২ জন সরকারের ছিল তারা, হ্যাঁ, রাজনৈতিক দল এনসিপি আরও অন্যান্য দল যাকে যেভাবে মেনটেন করা যায় তাকে সেভাবে সুযোগ সুবিধা দিয়েছে। আমি আমার জেলার কথাটা এইভাবে বলতে চাই যে আমি এডিপির একটা বরাদ্দ, সেটা হচ্ছে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা এবং হচ্ছে আপনার এতিমখানার জন্য, সেটা সংস্কার করার জন্য ৩ লক্ষ টাকা করে বাজেট একদম প্রত্যেকটা প্রতিষ্ঠানের নামে হবে। তো সেই জায়গা থেকে আমি নিজে আমার রামগতি, কমলনগর, সদর এই ৩টা উপজেলা মিলিয়ে আমি ৩৫টা নাম, প্রায় ১ কোটি টাকার একটা বরাদ্দ চেয়েছিলাম। তো সেই জায়গায় আমাকে দেওয়া হয় না, তার একটাই কারণ, সেটা হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম, তিনি লক্ষ্মীপুরে উনি রাজনৈতিকভাবে দেখবে, ওনার সিদ্ধান্তর বাইরে কোনো কিছু আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া দিতে পারবে না। উনি নিজে এটা ওনার শর্টকামিজ উনি স্বীকার করেছে, আমাকে বলেছে। তো আমি সেটার প্রতিবাদ করেছি যে আপনি সরকারে আছেন, আপনার উচিত হচ্ছে ইকুইটি মেনটেন করা। আপনি রাজনৈতিকভাবে যদি চিন্তা করেন, এখন উপদেষ্টা মাহফুজ আলমের সাথে আমার সম্পর্ক খারাপ, তো আমি কি আমার জেলার জন্য বরাদ্দ পাবো না? আমি তো একজন সাধারণ জনগণ হয়ে আমি এটা চাইতে আসছি, তো সেটাকে আপনি কেন দিবেন না? এটা তো আপনার উচিত না। তো সেই জায়গায় নিয়ে আমার সাথে বাকবিতণ্ডা হয়েছে। তো আমি মনে করি যে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা সরকারে যাবে তাদেরকে একটা রাজনৈতিক দলের পরিচয়ের বাইরে গিয়ে যাইতে হবে। এখন হয়তো বিএনপি, জামাত বা গণ অধিকার বা এনসিপি থেকে সামনে আমাদের সংসদে প্রার্থীরা যাবে, কিন্তু প্রার্থীদের সংসদ যারা সদস্য হবে তাদের উচিত হবে যে সারা বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করা। কোনো রাজনৈতিকভাবে কে কাকে মেনটেন করতেছে এটা যদি চিন্তা করা হয়, তাহলে আবার আওয়ামী লীগ ফিরে আসবে, আবার আওয়ামী লীগের মতো চরিত্র ফিরে আসবে। তাহলে যে আমাদের যে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, আমাদের পাইয়াজরা যে শহীদ হলো, আমাদের এটা বৃথা যাবে, এই রক্তগুলো বৃথা যাবে। এই যে ৪০,০০০ মানুষ আহত হইলো, অনেক ছেলেদের ২ চোখ নাই। এই যে মানে এই ২ চোখ না নিয়ে যে বেঁচে থাকাটা, এটা যে একটা কষ্ট। তারপরে ২ পা নাই, হাত নাই। এদের তো কোনো চাওয়া পাওয়া নাই আর। এদের চাওয়া পাওয়া একটাই যে বাংলাদেশটা আওয়ামী লীগের বিরুদ্ধে চলবে, আওয়ামী লীগের বিপরীতে চলবে। এখন যদি আওয়ামী লীগের বিপরীতে না চলে, তাহলে এই জুলাই গণঅভ্যুত্থান ব্যর্থ। আর এই ব্যর্থতার দায় এদেরকে নিতে হবে। যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে এই ব্যর্থতার দায় নিতে হবে। আমরা প্রয়োজনে আমরা যারা আছি, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বা তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করব। মাঝে মাঝে করতে হবে, নিজেদের মধ্যে আন্দোলন সংগ্রাম করতে হবে। এছাড়া এই নতুন বাংলাদেশ বা সুন্দর বাংলাদেশ তৈরি করার কোনো সুযোগ আমি দেখতেছি না।